আজ 10ই জুন বুধবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। দিদি যতদিন বেঁচে পাশে আছে। শুভেন্দুর ডাকা প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে জানিয়েছেন দেব। বড় ধাক্কা হুমায়ুনের। কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিল বিজেপি সরকার। দীঘার জগন্নাথ মন্দির থেকে সরল ধাম শব্দ। ওড়িশার প্রস্তাবে রাজি শুভেন্দু। সিআইডি তলবে ফের সাড়া দিলেন না অভিষেক। তৃতীয়বারও সিআইডি তলব এড়ালেন অভিষেক। ফের চেয়ে নিলেন সময়। রাজ্যে ফের শুরু 100 দিনের কাজ। জুলাই থেকে হবে 125 দিন, জানালেন দিলীপ ঘোষ। পুষ্পা ধরা পড়েছে, যুবরাজও পার পাবেন না। অভিষেককে নিয়ে বড় ইঙ্গিত দিলেন অগ্নিমিত্রা। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে ঘাটালের সাংসদ দেব স্পষ্ট জানিয়ে দেন তিনি নতুন তৃণমূলে যাচ্ছেন না। তার কথাই, আমার ভালোবাসা সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য থাকবে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন তার সঙ্গেই আছে। তবে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে তিনি কোনো নিশ্চিত মন্তব্য করেননি। দেব জানান, দিল্লিতে বিজেপি মন্ত্রীর সঙ্গে বৈঠক এবং রাজ্যের প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলাম ঘাটালের মানুষের স্বার্থ ও উন্নয়নের দাবিতে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি জানান। তার বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হওয়া এই প্রকল্প শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সফলভাবে সম্পূর্ণ হবে। একই সঙ্গে তিনি বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও শুভেন্দু অধিকারী গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী, এই সত্য সবাইকে মানতে হবে। অন্যদিকে শুভেন্দু জানান, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে এবং উন্নয়নই সবথেকে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদের তালিকায় দেবের নাম থাকলেও তিনি স্পষ্ট করেছেন যে তিনি মমতার সঙ্গেই রয়েছেন। দেবের কি তৃণমূলে থাকা উচিত নাকি বিজেপিতে যাওয়া উচিত? আপনাদের কি মতামত কমেন্টে জানান। বড় ধাক্কা হুমায়ুনের। কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিল বিজেপি সরকার। বাংলায় নতুন সরকার গঠনের 1 মাসের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গের 18 জন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির কেন্দ্রীয় সিআইএসএফ নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় সবথেকে উল্লেখযোগ্য নাম হুমায়ুন কবির। তার জন্য বরাদ্দ Y+ ক্যাটাগরি নিরাপত্তা সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে। তৃণমূল থেকে বহিষ্কারের পর নিরাপত্তার দাবিতে তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন এবং পরে কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছিলেন। এখন থেকে তিনি সাধারণ বিধায়কদের মতো রাজ্যে নিরাপত্তাই পাবেন। তবে নওশাদ সিদ্দিকীর কেন্দ্রীয় নিরাপত্তা বহাল রয়েছে, কারণ তার ক্ষেত্রে হাইকোর্টের সরাসরি নির্দেশ ছিল। এছাড়া বিধায়ক কানাই চন্দ্র মন্ডলের X ক্যাটাগরি নিরাপত্তা এবং গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশীবদন বর্মনের Y ক্যাটাগরি নিরাপত্তাও প্রত্যাহার করা হয়েছে। তালিকায় নন্দীগ্রাম, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলার বিজেপি নেতা এবং কয়েকজন প্রাক্তন প্রার্থীও রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ কার্যকর করতে সিআইএসএফ ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছে। ভোটের পর একযোগে এত সংখ্যক নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা এবং জল্পনা শুরু হয়েছে। দীঘার জগন্নাথ মন্দির থেকে সরল ধাম শব্দ। ওড়িশার প্রস্তাবে রাজি শুভেন্দু। দীঘার জগন্নাথ মন্দিরকে আর ধাম বলা হবে না। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির প্রস্তাব মেনে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। পুরীর বিজেপি সাংসদ সম্মিত পাত্র ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে এসে জানান, সনাতন পরম্পরা অনুযায়ী ধাম শব্দের বিশেষ তাৎপর্য রয়েছে এবং দীঘার মন্দিরের ক্ষেত্রে এই নাম নিয়ে দীর্ঘদিন বিতর্ক চলছিল। মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পুরো কমপ্লেক্সের নাম হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র এবং মন্দিরটি শ্রী জগন্নাথ দেব মন্দির নামে পরিচিত হবে। শুভেন্দু জানান, মন্দিরে ভারতীয় শাস্ত্র এবং সংস্কৃতি মেনে পুজো পাঠ হবে এবং ট্রাস্ট কমিটির বিষয়েও শীঘ্রই জানানো হবে। দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি এবং প্রধান পুরোহিত রাধা রমন দাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সম্মিত পাত্র বলেন, মন্দির নির্মাণকে তারা সমর্থন করলেও ধাম শব্দ ব্যবহারে বহু উড়িয়া এবং জগন্নাথ ভক্তের আপত্তি ছিল। দীর্ঘদিনের বিতর্কের পর অবশেষে দীঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে ধাম শব্দটি সরিয়ে দেওয়া হলো। আরজি করে কি হয়েছিল? সিবিআই কে সত্যি বলুন। বিদ্রোহী সাংসদদের চ্যালেঞ্জ কল্যাণ ব্যানার্জির। তৃণমূলের ভাঙন ও বিদ্রোহী সাংসদদের এনডিএর দিকে ঝোঁকার আবহে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কড়া আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বিদ্রোহী সাংসদের বিশ্বাসঘাতক ও সুখের পায়রা বলে কটাক্ষ করেন এবং দাবি করেন ক্ষমতা ছাড়া তারা থাকতে পারবেন না। পাশাপাশি তিনি বলেন, বিজেপি তাদের নেবে না, কারণ বিভিন্ন অভিযোগের রিপোর্ট তাদের কাছেই রয়েছে। আরজিকর কাণ্ড প্রসঙ্গে কল্যাণ বিশেষভাবে নিশানা করেন দুই চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও শর্মিলা সরকারকে। তার প্রশ্ন, আরজিকর ইস্যুতে তারা কবে রাস্তায় নেমেছিলেন? একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, পারলে আরজিকরে কি হয়েছে সিবিআই কে গিয়ে বলুন। তার এই মন্তব্যকে ঘিরে নতুন বিতর্কও তৈরি হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে আরজিকর কাণ্ডের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এছাড়া অভয়ার মা রত্না দেবনাথের বিজেপিতে যোগদান নিয়েও প্রশ্ন তোলেন কল্যাণ। তবে সব জল্পনার মাঝে তিনি স্পষ্ট করেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন।
সিআইডি তলবে ফের সাড়া দিলেন না অভিষেক। বিধানসভার শহীদ জাল কাণ্ডে তদন্তের স্বার্থে সিআইডির তৃতীয় তলবেও সাড়া দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও তার আগেই চিঠি দিয়ে তিনি জানান বর্তমানে কলকাতায় না থাকায় হাজিরা দিতে পারছেন না। একই সঙ্গে তিনি আরও সময় চেয়েছেন এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন বলে সূত্রের খবর। এদিকে শহীদ জাল কাণ্ডে তদন্ত জোরদার করেছে সিআইডি। মঙ্গলবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূল কংগ্রেস কার্যালয় এবং অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডির পৃথক দল অভিযান চালায়। এই জোড়া অভিযানকে ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে। উল্লেখ্য, এই মামলায় এখনো পর্যন্ত 3বার অভিষেককে তলব করেছে সিআইডি। প্রথমবার তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন। পরে 1 জুন তার বাড়িতে গিয়ে 7 দিনের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। এবারও চিঠি দিয়ে হাজিরা এড়িয়ে অতিরিক্ত সময় চেয়েছেন। ফলে পরবর্তী পদক্ষেপ হিসেবে সিআইডি কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রাজ্যে ফের শুরু 100 দিনের কাজ, জুলাই থেকে হবে 125 দিন, জানালেন দিলীপ ঘোষ। মঙ্গলবার হাওড়ার রাজাপুর থানার জোয়ারগড়ি গ্রাম থেকে রাজ্যে 100 দিনের কাজের সূচনা করলেন দিলীপ ঘোষ। মাটি কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি জানান রাজ্যে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে 100 দিনের কাজ হবে এবং আগামী জুলাই মাস থেকে এই কর্মসূচি 125 দিনে উন্নীত করা হবে। মন্ত্রী জানান এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে 500 কোটি টাকা বরাদ্দ করেছে এবং গ্রামীণ উন্নয়নের জন্য আরো অর্থ বরাদ্দ করা হয়েছে। তার দাবি শুধুমাত্র প্রকৃত কর্মীরা এই কাজে যুক্ত হবেন এবং আগের সরকারের মতো কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক চিরণ বেরার গ্রাম থেকেই এই কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত সামন্ত। এর আগে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কেওয়াইসি আপডেট থাকা প্রকৃত প্রাপকদেরই অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের অ্যাকাউন্টে সঠিকভাবে টাকা পৌঁছানো নিশ্চিত করবে সরকার। দীর্ঘদিন পর 100 দিনের কাজ ফের চালু হওয়ায় গ্রামাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। ফলতার পুষ্পা জাহাঙ্গীরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়ালেন না কোনো আইনজীবী। মঙ্গলবার কড়া পুলিশি নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পুষ্পা নামে পরিচিত জাহাঙ্গীর খানকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। আদালত চত্বরে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। আদালত চত্বরের ভিতরে এবং বাইরে বিপুল সংখ্যক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা তৈরি না হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগে মামলা রুজু হয়েছে। আদালতে পেশের সময় তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এদিন ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্টের বার অ্যাসোসিয়েশন জানিয়ে দেয় জাহাঙ্গীর খানের হয়ে কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন না, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। উল্লেখ্য 29 এপ্রিল ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের সময় ব্যাপক রিগিং, ভোটারদের ভয় দেখানো এবং ইভিএম এ সেলোটেপ লাগানোর অভিযোগ ওঠে। পরবর্তীতে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং 21 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পুনর্নির্বাচনের 48 ঘন্টা আগে জাহাঙ্গীর নিখোঁজ হয়ে যান। শেষ পর্যন্ত নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুষ্পা ধরা পড়েছে, যুবরাজও পার পাবেন না। অভিষেককে নিয়ে বড় ইঙ্গিত দিলেন অগ্নিমিত্রা। বিধায়কদের সই জালিয়াতি মামলাকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। এই মামলায় একাধিকবার তলব করা হলেও এখনো সিআইডির সামনে হাজির হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে তাকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন তদন্ত থেকে দূরে সরে থাকার পরিবর্তে অভিষেকের উচিত সিআইডির প্রশ্নের জবাব দেওয়া। তার মন্তব্য, এত বাঘের বাচ্চা হলে কেন পালিয়ে বেড়াচ্ছেন? সই জালিয়াতির অভিযোগ প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করে তিনি দাবি করেন 15 বছরে বাংলার মানুষ নানা ধরনের দুর্নীতি দেখেছেন, তবে বিধায়কদের সই জাল করার ঘটনা নতুন। অগ্নিমিত্রার অভিযোগ মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনো মেলেনি বলেই সিআইডি অভিষেককে তলব করেছে। তিনি আরো কটাক্ষ করে বলেন পুষ্পার মতো পালিয়ে বেড়ালেও পার পাওয়া যাবে না। একই সঙ্গে তিনি দাবি করেন সই জাল এবং সংশ্লিষ্ট চিঠির বিষয়ে অভিষেককে সিআইডির কাছে ব্যাখ্যা দিতেই হবে। এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর আরো তীব্র হয়েছে এবং এখন নজর রয়েছে অভিষেক কবে তদন্তকারীদের সামনে হাজির হন তার দিকে। সই জালিয়াতি তদন্তে তৃণমূলের দলীয় কার্যালয়ে সিআইডির হানা, তোলপাড় কালীঘাট। বিধায়কদের সই জালিয়াতি মামলা তদন্তে কালীঘাটে অবস্থিত তৃণমূল মূল দলীয় কার্যালয়ে তল্লাশি চালায় সিআইডি। অভিযোগ বিতর্কিত চিঠি ও স্বাক্ষর সংক্রান্ত রেজলিউশন এই কার্যালয়েই তৈরি হয়েছিল এবং সই সংগ্রহের প্রক্রিয়াও এখানেই সম্পন্ন হয়েছিল। সেই সূত্র ধরেই প্রায় 30 জন আধিকারিকের একটি দল কার্যালয়ে পৌঁছে তল্লাশি শুরু করে। তদন্তকারীদের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখিতভাবে জানিয়েছেন যে বিধায়কদের স্বাক্ষর দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগ্রহ করা হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে তৃণমূল নেতারা আপত্তি জানালেও দীর্ঘ বাদানুবাদের পর সিআইডি কার্যালয়ে প্রবেশ করে। একই সময়ে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও সিআইডির আরেকটি দল পৌঁছে তল্লাশি চালায়। অন্যদিকে মঙ্গলবার বিকেল 5টায় হাজিরার নির্দেশ থাকলেও অভিষেক ফের সিআইডি তলব এড়িয়ে আরো সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য
বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে স্বাক্ষরে গরমিলের ধরা পড়ার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ তোলেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআর এর তদন্তে সিআইডির এই তল্লাশি অভিযান। কোটি টাকা তোলাবাজির অভিযোগ আদালতে তোলার সময় সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম গোবর। কোটি টাকার তোলাবাজি, মানসিক নির্যাতন এবং খুনের হুমকির অভিযোগে সোমবার গভীর রাতে গ্রেপ্তার হন সব্যসাচী দত্ত। মঙ্গলবার তাকে বিধাননগর আদালতে তোলা হলে সেখানে উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, আদালত চত্বরে উপস্থিত একাংশ বিক্ষোভ দেখিয়ে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম ও গোবর ছোড়েন। অভিযোগকারী স্থানীয় ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী দাবি করেছেন 2018 সালের ফেব্রুয়ারিতে সব্যসাচী তার কাছ থেকে নগদ 1 কোটি টাকা নিয়েছিলেন। পরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন মানসিক চাপ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সরকার পরিবর্তনের পর সাহস পেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং নিউ টাউনের একটি আবাসন থেকে সব্যসাচীকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। তবে সব্যসাচী সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তিনি বারাসাত কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন। তার গ্রেপ্তারি ও আদালত চত্বরে বিক্ষোভকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। 2 বছর ধরে কাজ করতে দেয়নি তৃণমূল, শুভেন্দুর সামনে দলের বিরুদ্ধে ক্ষোভ জুন মালিয়ায়। কোলাঘাটে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের উন্নয়ন সংক্রান্ত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া। তার অভিযোগ, 2024 সালে সাংসদ নির্বাচিত হওয়ার পরও গত 2 বছর ধরে তৃণমূল কংগ্রেসের একাংশের অসহযোগিতার কারণে তিনি নিজের এলাকায় স্বাধীনভাবে কোনো কাজ করতে পারেননি এবং বহু উন্নয়নমূলক প্রকল্প আটকে রয়েছে। এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বিদ্রোহী সাংসদদের তালিকায় থাকা জুন মালিয়া আগের দিনই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন। অন্যদিকে একই বৈঠকে উপস্থিত দেব কোনো অভিযোগ না তুলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবিতেই জোর দেন। বৈঠক শেষে শুভেন্দু জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নে তার সরকার উদ্যোগী হবে। দেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প শুভেন্দুর হাত ধরে সম্পূর্ণ হবে বলে তার বিশ্বাস। জুন মালিয়ার মন্তব্যকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজন এবং অসন্তোষ নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বিপদে থেকে দেখিয়ে দেব আমার রক্তে বেমানি নেই। তৃণমূলের দুঃসময়ে আবেগ ঘন পোস্ট কুণাল ঘোষের। 2026 সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসে ভাঙন এবং দল বদলের আবহে নিজের অবস্থান স্পষ্ট করলেন দলের রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ। যখন দলের একাংশের সাংসদ, বিধায়ক এবং কাউন্সিলরের অবস্থা নিয়ে জল্পনা চলছে, তখন ফেসবুক পোস্টে তিনি জানান যে দলের কঠিন সময়ে তিনি দল ছেড়ে যাবেন না। সোমবার রাতে করা পোস্টে কুণাল লেখেন, আমি হয়তো অনেকের কাছে খারাপ, কিন্তু এত খারাপ নই যে দলের সংকটের সময় নিজের অঙ্ক কষে পালাবো। তিনি আরো বলেন, দলের বিপদের সময় পাশে থেকে প্রমাণ করে দেবেন যে তার রক্তে বেইমানি নেই। পাশাপাশি তিনি জানান, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন তাদের সহযোদ্ধা হিসেবেই তিনি থাকবেন। এদিকে সূত্রের খবর, দিল্লিতে 20 জন সাংসদের একটি বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তাদের একাংশ স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে পৃথক গোষ্ঠীর স্বীকৃতি চাওয়ার কথা ভাবছেন বলে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে তৃণমূলে ভাঙন এবং বিদ্রোহের মাঝেও কুণাল ঘোষ প্রকাশ্যে দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের বার্তা দিয়েছেন। অবশেষে বাংলায় বর্ষার প্রবেশ, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলায় প্রবেশ করলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বর্ষা ঢুকে পড়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বেশিরভাগ অংশ এবং দার্জিলিং এর কিছু অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সব ঠিক থাকলে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে গোটা রাজ্যে বর্ষা ছড়িয়ে পড়বে। বর্ষার প্রবেশের ফলে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে এবং 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং ও কালিম্পং এর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ও বইতে পারে। দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা ও হুগলিতে বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে নির্ধারিত সময়েই বর্ষার আগমন ঘটেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রান্নার গ্যাসের দাম আরো বাড়তে পারে, ইঙ্গিত কেন্দ্রের। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যেই আরো দাম বাড়ার ইঙ্গিত দিল কেন্দ্র। সম্প্রতি 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 29 টাকা বেড়ে যাওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে ভবিষ্যতেও গ্যাসের দাম বৃদ্ধি পেতে পারে। মন্ত্রী জানান, বিশ্বজুড়ে চলমান সংকটের ফলে পণ্য পরিবহন এবং ট্রান্সশিপমেন্ট ব্যাহত হচ্ছে। একই সঙ্গে সীমিত উৎস থেকে এলপিজি সরবরাহ হওয়ায় আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য বেড়েছে।
এছাড়া পরিবহনে 40 থেকে 45 দিন সময় লাগায় যাতায়াত এবং বীমা খরচও অনেক বেড়ে গিয়েছে। রবিবার গ্যাসের দাম বৃদ্ধির পর দিল্লিতে 14.2 কেজির একটি সিলিন্ডারের দাম 942 টাকায় পৌঁছেছে। এর আগে বাণিজ্যিক গ্যাসের দামও একাধিকবার বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে ব্যবসায়ী এবং খাদ্য ব্যবসার সঙ্গে যুক্তদের ওপর। মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রহ্লাদ যোশী বলেন, সরকারও এই পরিস্থিতিতে দুঃখিত এবং অনুতপ্ত। তবে তার দাবি, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে গ্যাসের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে অন্য কোনো উপায় ছিল না। আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতেও জ্বালানি এবং রান্নার গ্যাসের উচ্চ মূল্য বজায় থাকতে পারে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের